আসসালামু আলাইকুম। দেশ ও জনপদের খবরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছি আমি ফারজান আলিনা এবং আমার সাথে সাংকেতিক ভাষা উপস্থাপনায় আছেন আরিফুল ইসলাম। সংস্কার কমিশনগুলো দ্রুত বাস্তবায়নযোগ্য সুপারিশগুলো বাস্তবায়নের উপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের ৩৮তম বৈঠকে এই নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। বৈঠকে ১১টি সংস্কার কমিশনের মধ্যে 10টি কমিশনের আশু বাস্তবায়নযোগ্য সুপারিশ নিয়ে আলোচনা হয়। বৈঠকে স্বৈরাচার সরকারের আমলে আড়িপাতা যন্ত্র কেনার বিষয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়বের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। উপদেষ্টা পরিষদের বৈঠকে স্বৈরাচার সরকারের আমলে পুলিশের জন্য কিভাবে মরণাস্ত্র কেনা হয় এবং কিভাবে ব্যবহার করা হয় তা নিয়েও আলোচনা হয়। সভায় উপদেষ্টা পরিষদের সদস্যবর্গ, সংশ্লিষ্ট সচিবগণ সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, উপদেষ্টা পরিষদে জানানো হয় 10টি সংস্কার কমিশনের ৩৬৭টি সুপারিশের মধ্যে ইতোমধ্যে ৩৭টি সুপারিশ বাস্তবায়িত হয়েছে। কনস্টিটিউশন সংস্কারটা ছাড়া মোট 10টা কমিশনের যেগুলো আশু সুপারিশ যেগুলো বাস্তবায়নযোগ্য সেগুলো নিয়ে আজকে আবার একটা বড় আলোচনা হয়। মোট হচ্ছে ৩৬৭টা। ৩৬৭টার মধ্যে ৩৭টি অলরেডি বাস্তবায়িত হয়েছে। নতুন যেগুলো ২৪৬টা এসছে তার মধ্যে ৮২টা ছিল লেবার নিয়ে। যিনি অ্যাডভাইজার ব্রিগেডিয়ার সাফারত হোসেন উনি জানিয়েছেন যে তার ৮২টার মধ্যে অনেকগুলোই খুবই ফাইনাল পর্যায়ে আছে বাস্তবায়নের, কিছু কিছু অলরেডি বাস্তবায়িত হয়েছে। নারী কমিশনের ৭১টি সুবাস্তবায়নের জন্য লিস্টিং করা হয়েছে এবং অনেকগুলো অলরেডি এটা নিয়ে কাজ হচ্ছে। এলজিআরডির ৩৭টি, হেলথের ৩৩টি এবং ইনফরমেশনের ২৩টি মোট। টেক গ্লোবাল ইনস্টিটিউটের ৭০ পেজের যে রিপোর্ট সেখানে এবং ডেইলি স্টারের রিপোর্ট এখানে পুরোপুরি স্পষ্ট যে গত স্বৈরাচার সরকার বাংলাদেশের নাগরিক অধিকার হরণের জন্য এই সার্ভেইলেন্সের যে ইকুইপমেন্টগুলো সেগুলো স্পাইওয়্যার তারা ইউজ করেছেন। কনস্টিটিউশনে আমাদের যে গোপনীয়তার যেই রাইটটা দেওয়া হয়েছে সেটাকে তারা খর্ব করেছেন। তো সেইটার উপরে একটা কমিটি করে দেওয়া হয়েছে যে এটাকে ইনভেস্টিগেট করার জন্য, যে কত টাকার কত মিলিয়ন ডলার এটা কেনা হয়েছে এবং কোথা থেকে এইগুলো কেনা আছে। এই পুরো বিষয়গুলো তারা খতিয়ে দেখবেন। এটার প্রধান থাকবেন অ্যাসিস্ট্যান্ট অফ চিফ অ্যাডভাইজার অন আইসিটি, পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন। ব্রিফিংকালে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে উল্লেখ করে প্রেস সচিব বলেন, এর মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে। মালয়েশিয়া নিয়ে আমরা বলতে পারি আমাদের একটা খুবই ফ্রুটফুল একটা ট্যুর হয়েছে। আমরা বলবো এটা একটা ল্যান্ডমার্ক ট্যুর ছিল এবং এর ফলে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে যে অলরেডি একটা ফ্রেন্ডলি রিলেশনশিপ আছে সেটা আরও শক্তিশালী হলো এবং আরও নতুন উচ্চতায় উঠলো। প্রফেসর ইউনূসের সাথে যেটা ডেলিগেশন লেভেল টকসে এটা বলা হয়েছে যে মালয়েশিয়ায় যারা আমাদের শ্রমিক ভাই বোন যারা আছেন, যারা কাজ করছেন, তারা এখন থেকে মালয়েশিয়ান যে ওয়ার্কাররা যেই বেনিফিটগুলো পান, সোশ্যাল বেনিফিট বা যেই সোশ্যাল প্রোটেকশন পান, ঠিক সেই ধরনের বেনিফিট তারা এখন থেকে এনজয় করবেন। আর একটা হচ্ছে যে মালয়েশিয়া অনেকে যারা যান তাদের অনেকে ইংলিশের বিষয়ে, ইংলিশ ভাষায় দুর্বলতা আছে বা অনেকে মালয় ভাষা খুব সহজে রপ্তও করতে পারেন না। তাদের জন্য এখন থেকে ওরা একটা বাংলা ভাষায় যাতে কমপ্লেন লঞ্চ করতে পারেন সেই বিষয়ে তারা এই মিটিংয়ে বলা হয়েছে যে তারা এটা ওপেন করছে। আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। আজ আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি কথা বলেন। ইসি সচিব বলেন, নির্বাচনী রোডম্যাপ আগামী সপ্তাহে প্রকাশ করা হবে, তবে কোন পদ্ধতির রোডম্যাপ হবে তা পরে জানানো হবে। প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গে ইসি সচিব জানান, এ বিষয়ে আরও আলোচনা বাকি আছে, আলোচনার পর সাংবাদিকদের অবহিত করা হবে। তিনি আরো বলেন, নির্বাচনী পর্যবেক্ষণের জন্য এখন পর্যন্ত ৩১৮টি আবেদন পেয়েছে কমিশন, যা যাচাই বাছাই চলছে।
এদিন বিকেলে নির্বাচন কমিশনের নির্বাচন সংক্রান্ত নানা বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। পরে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে জাতীয় পার্টির প্রতিনিধি দল। সো দ্যাট আপনারা আপনাদের প্রস্তুতি এবং আমাদের প্রস্তুতি সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন। আজ থেকে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে 3 দিন ব্যাপী হজ ও ওমরা ফেয়ার 2025। সকালে এর উদ্বোধন করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। এ সময় মধ্যস্বত্বভোগী মুক্ত হজ ব্যবস্থাপনা গড়ে তুলতে হজ এজেন্সি মালিকদের প্রতি আহ্বান জানান ধর্ম উপদেষ্টা। এবছর হজ মেলায় অংশ নিচ্ছে 154টি এজেন্সি। রিপোর্ট আরিফিন মাসুদের। হজ ও ওমরা ফেয়ার 2025 রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া 3 দিন ব্যাপী এবারের হজ ও ওমরা ফেয়ার উদ্বোধন করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। উদ্বোধন অনুষ্ঠানে ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ভোগান্তিবিহীন হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে মধ্যস্বত্বভোগীদের অত্যাচার থেকে হজ ব্যবস্থাকে মুক্ত রাখতে এজেন্সি মালিকদের প্রতি আহ্বান জানান ধর্ম উপদেষ্টা। এ সময় তিনি জানান, হজ যাত্রায় বিমান ভাড়া নিয়েও কাজ শুরু করেছে ধর্ম মন্ত্রণালয়। বিমান ভাড়া নির্ধারণের জন্য আমরা কাজ শুরু করেছি। বিমানের সাথে যখনই কথা বলবো, আমার হাবের প্রতিনিধি রাখবো, আপনাদের প্রতিনিধি রাখবো এবং ওপেন ডিসকাশন করব মধ্যস্বত্বভোগীদের এই অত্যাচার থেকে যাতে হজ ব্যবস্থাপনাকে মুক্ত রাখা যায়, আপনাদের সহযোগিতা কামনা করি। মধ্যস্বত্বভোগীরা মাঝখানে থাকার কারণে তারা আবার মাঝখানে কিছু টাকা নিয়ে নেয়, ফলে এই চুক্তিটা করা সম্ভব হচ্ছে না। অতএব আসুন আমরা পারস্পরিক সহযোগিতা করি। আপনাদের সহযোগিতা পেলে, আন্তরিকতা পেলে আমরা 26 সালের হজ 25 সালের চাইতে আরো বেস্ট করতে পারব। সৌদি ক্যাটারিং ব্যবস্থার পরিবর্তে নিজস্ব ক্যাটারিং ব্যবস্থা প্রবর্তন সহ সৌদি আরবে হাজিদের নানা সমস্যার বিষয়ে এম্বাসির মাধ্যমে সৌদি সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে ধর্ম মন্ত্রণালয়। সৌদি মিনিস্টারকে চিঠি লিখেছি, দুপুরে ডিউ লেটার দিয়েছি, ক্যাটারিং সার্ভিসটা যাতে বাতিল করা হয় এবং বাংলাদেশি লোকেরা, বাংলাদেশি হাজি সাহেবেনরা সৌদি আরবের খাবার খেতে অভ্যস্ত নন। তা আমরা সচিব মহোদয় ওনার সাথে আলাপ করবেন, আমরা দাবি জানাবো যাতে খাবার ক্যাটারিংটা ওনাদের সরকারি ব্যবস্থাপনা থেকে বাদ দেন। গত বছর হজ যাত্রায় কোনো হাজি জর্দা ও তামাকা জাতীয় পণ্য সহ অনুমতি নেই এমন পণ্য বহন করায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলেও উপদেষ্টা তার বক্তব্যে তুলে ধরেন। আগামী দিনে এ সকল কাজ থেকে বিরত থাকতে হজ যাত্রীদের প্রতি আহ্বান জানান ধর্ম উপদেষ্টা। আমরা বিব্রত হই, আমরা লজ্জিত হই। হাজি সাহেবদের প্যাকেট, হাজি সাহেব বলতে চাই এগুলো এজেন্সিরা দিয়েছে। জর্দা তামাক আমার বাংলাদেশের আইনে মাদক নয়, কিন্তু সৌদি আরবের আইনে এটা মাদক। এগুলো নিয়ে যান, তো আমাদের ভাবমূর্তি একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। অসুস্থ ব্যক্তি বা শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের হজে না পাঠাতে এজেন্সি মালিকদের প্রতিও আহ্বান জানান ধর্ম উপদেষ্টা। গেলবার এমন হাজি গেছে যে হাজির পা নাই, তো কেন তাকে আপনি অ্যালাউ করলেন? জামাইরও পা নাই, বউরও পা নাই, তো ওমরা কিভাবে করবে? আরেকজনের পায়ের নিচে সিরোসিস, উঠতে পারে না, দাঁড়াতে পারে না, এজেন্সি এই লোকেরা ওরা ফেলে চলে গেছে। আমরা এবার খুব কঠোর হচ্ছি, সিভিল সার্জনের মাধ্যমে হাবের সাথে পরামর্শক্রমে ফিজিক্যাল ফিটনেস না থাকলে আমরা তাদেরকে নেব না। অনুষ্ঠানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এ.কে.এম. আফতাব হোসেন প্রামাণিক, হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার, মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার ও সিনিয়র সহ সভাপতি শামীম সাইদি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। হাজিদের জন্য বিভিন্ন সুবিধা ও অফার নিয়ে এবার একই ছাদের নিচে হজ মেলায় একত্রিত হয়েছে 154টি হজ এজেন্সি। তারা বলছেন, হজ গমনে ইচ্ছুক ব্যক্তিদের সঙ্গে সকল প্রতিশ্রুতি রক্ষার পাশাপাশি হাজিদের নিরাপত্তায় এবারই প্রথম জিপিএস এর মতো প্রযুক্তি সুবিধা দিচ্ছেন তারা। হাজিরা হারায় যায়, সেখানে আমরা একটা ব্যতিক্রম নিয়ে আসতেছি, জিপিএস সিস্টেম, যাতে হাজিরা না হারায়। হাজিদের হাতে কোমরে বেল্টে থাকবে একটা সিম থাকবে, আমরা হাজিদেরকে মনিটরিং করার জন্য। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য থেকে মুক্তি পেতেই হজ গমনে ইচ্ছুক ব্যক্তিরা আসছেন এই হজ মেলায়। তারা বলছেন, এজেন্সিগুলোর সঙ্গে সরাসরি কথা বলে সাধ্য ও পছন্দের হজ প্যাকেজটি মেলা থেকে বেছে নেবার সুযোগ পাচ্ছেন তারা। সবকিছু এখানে ওপেনলি ডিসকাস করার সুযোগ আছে, এই জন্য আসছি দেখার জন্য।
প্লাস কথা বলার জন্য সুযোগ হলে হয়তো রেজিস্ট্রেশন করতে পারি এগুলোর জন্য। সংশ্লিষ্টরা বলছেন গেল হজ ব্যবস্থাপনার তুলনায় 2026 সালের হজ ব্যবস্থাপনা হবে আরও উন্নত। আরিফিন মাসুদ, বিটিভি নিউজ, ঢাকা। সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্র থেকে লুট হওয়া পাথর উদ্ধারে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ফিরল প্রায় 12,000 ঘনফুট পাথর। পাথরগুলো জব্দ করে আবার আগের জায়গায় প্রতিস্থাপন করা হয়েছে। এর আগে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে 120 ট্রাক সাদা পাথর জব্দ করা হয়। এদিকে 7 দিনের মধ্যে লুট হওয়া পাথর প্রতিস্থাপনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সাথে লুটের সঙ্গে জড়িতদের তালিকাও দিতে বলা হয়েছে। বিস্তারিত শবনাজ স্মৃতির প্রতিবেদনে। দেশের জনপ্রিয় পর্যটন স্পটের মধ্যে সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর ছিল অন্যতম। যে কোনো ছুটির অবকাশে পর্যটকদের ঢল নামে এই দর্শনীয় স্থানে। সিলেটের জাফলং এর পর এটি ছিল ভ্রমণ পিপাসুদের পছন্দের স্থান। কিন্তু কিছুদিন থেকেই সিলেটের 8টি পাথর কোয়ারি ও আরও 10টি এলাকা থেকে প্রকাশ্যে পাথর লুটপাট শুরু হয়। সম্প্রতি স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় ভোলাগঞ্জের প্রায় 80% সাদা পাথর লুট করে নিয়ে যাওয়া হয়। এ নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়লে দুদক সহ স্থানীয় প্রশাসন নড়ে চড়ে বসেন। যৌথ বাহিনীর অভিযানে 120টি ট্রাক ভর্তি সাদা পাথর জব্দ করা হয়। পাথর উদ্ধারের পর উপজেলা নির্বাহী অফিসার জানিয়েছেন এসব পাথর আবার আগের জায়গায় প্রতিস্থাপন করা হবে। পাথর লুট ঠেকাতে জেলা প্রশাসন 5টি সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে রয়েছে 24 ঘন্টা যৌথ বাহিনীর দায়িত্ব পালন, অবৈধ ক্রাসিং, মেশিন বন্ধ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও জড়িতদের গ্রেপ্তার। 2020 সালের ফেব্রুয়ারিতে পাথর উত্তোলন বন্ধের সরকারি নির্দেশনা থাকলেও আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রকাশ্যে উত্তোলন ও ধ্বংস করা হয়েছে সাদা পাথরের ভাণ্ডার। সিলেটে সাদা পাথর লুটের ঘটনায় আজ দায়ের করা রিটের শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী রবিবার। আদালতের পরবর্তী নির্দেশনার উপরেই নির্ভর করছে এই লুটপাট বন্ধে কতটা কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। শবনাজ স্মৃতি, বিটিভি নিউজ। জুলাই গণঅভ্যুত্থানের রাজধানীর চানখারপুল এলাকায় সংগঠিত মানবতাবিরোধী ইতিহাস ট্রাইব্যুনাল সাক্ষীদের আবেদনের প্রেক্ষিতে আজ নির্দেশ দেওয়া হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রসিকিউটর গাজী MH তামিম। তিনি বলেন, এ বিষয়ে তদন্ত করার জন্য 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাংবাদিকদের অন্য এক প্রশ্নের জবাবে গাজী MH তামিম জানান, ওবায়দুল কাদের সহ বেশ কয়েকজন প্রভাবশালীর মামলার তদন্ত শেষ পর্যায়ে, শিগগিরই তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। এবং একটা সাক্ষী শুরু হলে ওই সপ্তাহ পুরো ওই মামলায় এঙ্গেজ হয়ে যাচ্ছে। তারপরেও ওবায়দুল কাদের সহ বেশ কয়েকজনের তদন্ত প্রতিবেদন একদম শেষ পর্যায়ে মর্মে আমাদেরকে তদন্ত সংস্থা থেকে জানানো হয়েছে। খুব শীঘ্রই আমরা আশা করছি যে আরও কয়েকটি মামলার তদন্ত প্রতিবেদন আমরা হাতে পাব। মামলার তদন্ত করার ক্ষেত্রে বা বিচারের জন্য প্লেস করার ক্ষেত্রে আমরা আসামির চেয়ে গুরুত্ব দিচ্ছি অপরাধের গ্রাভিটিটাকে। যে সকল হেনিয়াস অফেন্স ঘটেছে সেই সকল অপরাধকে, সেই সকল অভিযোগকে আমরা তদন্ত বা বিচারের জন্য সামনে নিয়ে আসি। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিক্ষক মাহফুজা খাতুন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ বেলা 1:45টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মাহফুজার মৃত্যু হয়। চিকিৎসকরা জানিয়েছেন তার শরীরের 25% দগ্ধ হয়েছিল। গত 21 জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 35-এ। দগ্ধ অনেকে এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি থাকবে, কিন্তু কাঠামো অবশ্যই পরিবর্তন করতে হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে প্রকাশ্য এবং গুপ্ত রাজনীতি বন্ধে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। আজ ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাগছাসের নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাগছাসের আহ্বায়ক আবু বাকের মজুমদার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আবাসিক হলে
ছাত্র রাজনীতি না থাকার ইস্যুতে সাধারণ শিক্ষার্থীদের দাবি সঙ্গে ঐকমত্য জানিয়েছেন নেতৃবৃন্দ এবং বলেন যে ছাত্র রাজনীতির কাঠামো ঠিক করবে বিশ্ববিদ্যালয়ের অংশীজন এবং শিক্ষার্থীরা। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দ্বারা গঠিত কার্যনির্বাহী কমিটির দুর্নীতি অনিয়ম বন্ধ না হলে এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং মুক্তিযোদ্ধা সংসদকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধাদের অবস্থান এবং ভূমিকা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত বক্তব্য রাখেন। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ফারাক্কাবাদ খুলে দেওয়ার ফলে ভারত থেকে উজানের ঢল নেমে আসায় পদ্মা নদীর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। চলতি মাসের শুরু থেকেই প্লাবিত হচ্ছে চর এলাকার নিম্নাঞ্চল। কুষ্টিয়া, রাজশাহী, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ক্ষতি হয়েছে আবাদি জমির। কিছু এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ রয়েছে। এদিকে উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা পানির নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দী হয়ে পড়েছেন ৫ উপজেলার বহু মানুষ। আরো জানাচ্ছেন সীমা শারমিন। ভারী বৃষ্টি ও ফারাক্কার বাঁধ খুলে দেওয়ার বিরূপ প্রভাবে ভারতের উজান থেকে নেমে আসা পানির কারণে গত জুলাই থেকেই পদ্মার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তবে চলতি আগস্টের প্রথম সপ্তাহ থেকে অস্বাভাবিক হারে বাড়ছে পদ্মার পানি। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পদ্মাপাড়ের প্রায় ১.৫ লক্ষ মানুষ এখন আতঙ্কিত। চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও রাস্তা ইতোমধ্যেই প্লাবিত। ১৩টি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে বন্যা কবলিত ৫ ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান ব্যাহত হচ্ছে। সদর ও শিবগঞ্জ সহ বেশ কিছু এলাকার প্রাথমিক বিদ্যালয়ে পানি ঢুকে পড়েছে। পানিবন্দী রয়েছে অন্তত ৯,০০০ পরিবার। এদিকে প্রায় ১ যুগ পর রাজশাহীতে পদ্মার পানি আবারও বিপদ সীমা অতিক্রম করেছে। গত কয়েকদিন ধরে রাজশাহীতে পদ্মার পানি বেড়েই চলেছে। পদ্মা তীরবর্তী নিম্নাঞ্চল সমূহ প্লাবিত। পানিবন্দী রয়েছে কয়েকশো পরিবার। সিরাজগঞ্জে আশঙ্কাজনক হারে বাড়ছে পদ্মার পানি। ডুবে গেছে ফসলের ক্ষেত। ফরিদপুরে তলিয়ে গেছে পদ্মা তীরবর্তী চরাঞ্চল। বাড়ছে তিস্তা নদীর পানিও। বিপদসীমা অতিক্রম করেছে ডালিয়া পয়েন্ট। লালমনিরহাটে তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার ৫ সেন্টিমিটার উপরে। চরাঞ্চল ও নিম্নাঞ্চলে ফসলি জমি নষ্ট হয়েছে। পানিবন্দী রয়েছে অনেক মানুষ। সীমা শারমিন, বিটিভি নিউজ। দেশ ও জনপদের খবরে এখন ছিল এই পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।